তারপর ফ্রিজ থেকে বের করে সযত্নে রাখা একটি কিডনি, এখনো তাজা। টেবিলের উপর রাখে কিডনিটাকে, তারপর মোড়কটা খুলে নেয়। তারপর 2 হাতে কিডনিটাকে মুখের কাছে নিয়ে বিশাল বড় একটা কামড় বসায়। কচকচ করে কিডনিটা খাচ্ছে সেই মানুষরূপী নরপশু। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী। এখন আমরা শুরুতে যে গল্পটা শুরু করছি, প্রথম যে গল্পটা আছে সেটা লিখে পাঠিয়েছেন আমাদেরকে। তিনি বোধহয় আগেও পাঠিয়েছেন, তার কয়েকটা গল্প আমরা পড়েও শুনেছি, তার গল্প আমরা শুনেছি ইতিমধ্যে। আব্দুল্লাহ আল হাদি সোহাগ, ব্যাংক কলোনি, সাভার থেকে। শুরুতেই তার গল্প, প্রথম গল্পটা তার থাকছে, তারপরের গল্পটা যখন শুরু করবো তখন যে পাঠিয়েছেন লিখে তার নামটা ভুলে দেব। আমার নাম ইমরান, পড়াশোনায় বেশ ভালো, দেখতেও একেবারে ফেলে দেবার মতো নই আমি। বেশ স্মার্ট, 21 শতকের যুগোপযোগী তরুণ একটি ছেলে। আমাকে প্রেমের জালে আটকাতে কলেজে মেয়েদের ছোট্ট একটি লাইনও আছে। না, নিজের ঢোলটা একটু বেশি বেশি পিটিয়ে ফেলছি। আজ আর আত্মগর্ব বিষয়ে কোনো কথা বলবো না। ভাবছেন কেন? আরে ভদ্রতা বলেও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? কিন্তু কি করব বলুন, ছেলেটি যে আমি এমন, খুবই চঞ্চল, প্রচন্ড হাসতে ভালোবাসি, আর ভবিষ্যৎ জনিত কোনো বাস্তবতায় কখনোই আমি চিন্তিত হই না। সব সময় আমি বর্তমানে বিশ্বাসী। পেছনে ফেলে আসা কোনো বিষয় আমি খুব একটা মনেও রাখি না, কারণ আমার চিন্তাধারাই হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধরনের। কিন্তু আমার মতো একটি ছেলেও মূর্তি বনে যায় যখন প্রায় 2 বছর আগের একটি ঘটনা আমার মনে পড়ে। মাথাটা তখন কোনো কাজই করে না, পায়ের নিচে মাটি খুঁজে পাই না। ঘটনাটা 2011 সালের শেষের দিকে। আব্বু সরকারি কর্মকর্তা, তাই আব্বুকে ঢাকা থেকে বগুড়াতে বদলি করা হয়, আর পরিবারের সবাই মিলে আমরা চলে যাই বগুড়াতে। ও হ্যাঁ, আমার পরিবার সম্পর্কে তো কিছুই বলা হলো না। একমাত্র বোন মুক্তি, আর আব্বু আম্মুকে নিয়ে 4 সদস্যের ছোট্ট ও সুখী পরিবার আমাদের। বগুড়াতে নতুন বাসায় উঠলাম আমরা, আর এই শহরে বেশ কয়েকটি মাসও কেটে গেল আমাদের। সব ঠিকঠাক ভাবে চলছিল। আব্বু তার নতুন অফিসে যাচ্ছেন, আমিও ভর্তি হয়েছি নতুন স্কুলে, আর আমার বোন মুক্তি বাসার কাছাকাছি একটা গার্লস কলেজে ভর্তি হয়ে যায়। এক রাতের কথা, সবাই মিলে রাতে খেতে বসেছি। হঠাৎ আব্বু আম্মু আমাকে বললেন, ইমরান, তোর দাদুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। দুপুরে গ্রামের বাড়ি থেকে ফোন এসেছিল, আমরা কাল খুব ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তুই কি যাবি আমাদের সাথে? আমি বললাম না, কারণ জার্নিটা নিয়ে আমার খুব একটা ভালো লাগে না। ফলে সিদ্ধান্ত নেওয়া হলো এই কটা দিন বাসায় আমি একাই থাকবো, আব্বু আম্মুর সাথে আমি যাচ্ছি না। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা যার যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাত তখন ঠিক কাটায় 3টা। আমার মাথার কাছে দাঁড়িয়ে আম্মু আমায় ডেকে জাগিয়ে তুলবার চেষ্টা করছেন। আমি চোখ মেলে প্রথমেই ঘড়ির দিকে তাকালাম, ঠিক রাত 3টা। এরপর আম্মুকে দেখলাম একেবারে সেজে গুজে দাঁড়িয়ে আছেন। আমার ঘুমের ঘোর তখনও কাটেনি। মাকে বললাম, কি ব্যাপার, এই রাত দুপুরে এমন করে সেজে গুজে কোথায় যাচ্ছ? তোমাদের কি মাথা ঠিক আছে? মা বললেন, আরে ও কিছু না। তোর বাবা বললেন বগুড়া থেকে ঢাকা বেশ দূরের পথ, একটু বেলা হলেই আবার রোদ উঠে যাবে, সেই সাথে রাস্তায় জ্যাম তো আছেই, তাই একটু আগে আগেই বের হচ্ছি। তুই শুধু একটু কষ্ট করে নিচে এসে দরজাটা আটকে দিয়ে যা। এরপর আমি সিঁড়ি বেয়ে মায়ের সাথে নিচে গেলাম। গিয়ে দেখি বাবা, মুক্তি, ওরাও একইভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছে, এবং সেই সাথে বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন ড্রাইভার চাচা। পরে সবাই গাড়িতে চড়ে বিদায় নিল, আর আমিও 3 তলায় আমাদের ফ্ল্যাটে চলে এলাম। এসে আমার রুমে ঢুকলাম, দেখলাম মোবাইলে একটু চার্জ নেই, তাই ফোনটা চার্জে দিয়েই আবার বিছানায় গিয়ে গা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর এক ঘুমে একেবারে সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ভাবলাম যাই বাবা মার ঘরটা একটু গুছিয়ে আসি। তারা তো সেই কত রাতেই চলে গেছে, নিশ্চয়ই বিছানাটা গুছিয়ে যেতে সময় পাননি। ভাবতে ভাবতে আমি বাবা মার ঘরের দিকে হাঁটতে আরম্ভ করলাম। একসময় আমি বাবা মার ঘরে গিয়ে পৌঁছালাম, আর গিয়ে যা দেখলাম তা ছিল রীতিমতো অবিশ্বাস্য ও অবাস্তব। দেখলাম বাবা মা বিছানাতে ঘুমাচ্ছে। আমি তখন বুঝতে পারছি না যে আমার কি করা উচিত।
শুধু সজোরে একটা চিৎকার করলাম, আর ওই চিৎকারে বাবা মা দুজনের ঘুম ভেঙে গেল আর তারা ছুটে এলো আমার কাছে। আমি তখন এতটাই বিস্মিত ও নির্বাক যে চারপাশের কোনো কিছুই বুঝতে পারছি না, এবং কি পরিমাণ ভয় আমি পেয়েছিলাম তা কোনো দিনই কাউকে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর আমি কিছুটা স্বাভাবিক হলে বাবা মা সবকিছু জানতে চাইলেন। সব শুনে তারাও একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। আজ এতদিন পরেও জানি না সেই রাতের কি ব্যাখ্যা। একজন নয়, দুজন নয়, একেবারে 3টি মানুষের আকৃতি ধরে কে এসেছিল আমার কাছে। ভেবেছিলাম হয়তো স্বপ্ন টপ্ন হবে, কিন্তু দেখলাম সেটাও সম্ভব না, কারণ আমার মোবাইল ফোনটা সেভাবেই চার্জে লাগানো ছিল। সব মিলিয়ে এটা স্বপ্ন হওয়া অসম্ভব। তাই সেই রাতের ব্যাখ্যা আমার আজও অজানা। বন্ধুরা, আমরা এতক্ষণ যে গল্পটা শুনছিলাম সেই গল্পটা পাঠিয়েছেন আমাদেরকে আব্দুল্লাহ আল হাদি সোহাগ, এবং পড়ে শোনালো সেতু। প্রতিবারের মতন এবারও সেতু পড়ে শুনিয়েছে, এবং পরের গল্পটা আমরা সেতুর মুখে শুনবো। পরের গল্পে চলে যাচ্ছি। গল্পের নাম হচ্ছে ফাঁস। লিখে পাঠিয়েছে সেলিম রেজা। আবারও বললাম তার নামটি, আর গল্প পড়ে শোনাচ্ছে সেতু। সঙ্গেই থাকবেন, কুয়াশায় আছি আমি শারমিন। আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ কোনো মানুষকে দেখেছিস আবির? মৃদুল জানতে চায়। না, আমি কিভাবে দেখব? আবির বলে। পত্রিকাটা আবিরের হাতেই। সেখানে ট্রেনে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ এক মাঝবয়সী লোকের ছবি সহ খবর ছাপা হয়েছে। আবির সেটা পড়ার পরে মৃদুলকে পড়তে দেয়। আমুহাটি গ্রাম থেকে মধুপুরে ছোট ফুপুর বাড়িতে বেড়াতে এসেছে মৃদুল। বয়স 13 বছর হলেও সে অভিজ্ঞতায় সমবয়সী শহুরে ছেলেদের চেয়ে অনেক বেশি এগিয়ে। ছোট ফুপুর 2 ছেলে আবির আর নিবিড়ের মতে মৃদুলের মতো সাহসী মানুষ এই পৃথিবীতেই নেই। আবিরই আজকের পত্রিকায় খবরটা পড়ে মৃদুলকে দেখায়। 2 দিন হলো ওদের বাড়িতে বেড়াতে এসেছে মৃদুল। আসার পর থেকেই ছোট 2 ভাইয়ের বায়না ভূতের গল্প শোনাতে হবে। টিভিতে সারাদিন ভূত প্রেত আর ভ্যাম্পায়ারের ছবি দেখে এই দুজন, আর ভূতের গল্পের বই তো আছেই। সত্যিকারের ভূতের কাহিনী পেলে যেন গিলে খায়। পত্রিকাটা টেবিলে রেখে আবির উঠে গিয়ে নিবিড়কে ডেকে আনলো। তারপর ওদের রুমে বসে শুরু হয় গল্প। মৃদুল বলতেও পারে বেশ। আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ যার কথা বললাম তার নাম আজু মুন্সি, আর তার সাথে সমস্যাটা হয় আমাদের গ্রামের চেয়ারম্যানের। আজু মুন্সি বহু বছর ধরে চেয়ারম্যান ফালু শিকদারের জমিতে বলগা চাষ করেন। মুন্সি চাচার নিজেরও জমি আছে। মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবার, তবে সেবার ধানের ফলন ভালো হয়নি, তাই ঠিকভাবে ধান বেচা টাকা দিতে পারেননি। তাছাড়া আজু মুন্সির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেখানেও খরচ আছে বেশ। চেয়ারম্যান সমস্যাটা ঠিকই বুঝেছেন, তবে এলাকায় তার দাপট ধরে রাখার জন্য অনর্থক লোকজন দিয়ে আজু মুন্সিকে বেধড়ক পেটালেন। আমিও ছিলাম মারামারির সময়, আর গ্রামের হাটবারে ঘটে এই ঘটনাটি। বহু মানুষ ছিল হাটবারে। আমুহাটি গ্রামের মানুষ তো বটেই, আশেপাশের কয়েক গ্রামের মানুষ ভেঙে পড়েছিল যেন চারিদিক থেকে। কিভাবে যেন ছড়িয়ে পড়ে আজ হাটবারে আজু মুন্সিকে পেটানো হবে। কেউ মুন্সি চাচাকে বাঁচাতে এগিয়ে আসেনি। বাঁচাতে গিয়ে ফালু শিকদারের চক্ষুশূল হতে কে চায়? কেউই চায়নি। মাস্তানরা চলে যাবার পরে অবশ্য অনেকে এগিয়ে এসেছিল। আজু মুন্সিকে ডাক্তারখানাতেও নেওয়া হয়। কয়েক জায়গাতে ব্যান্ডেজ করে আর ওষুধপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয় আজু মুন্সিকে। তার ছেলে তাকে রিকশায় করে বাড়িতে নিয়ে যায়। 2 দিন পর মেয়ের বিয়ে। প্রতিদিনই জামাইয়ের বাড়ি থেকে লোকজন আসছে। এমন সময় এই ধরনের অপমানজনক ঘটনা মেনে নিতে পারেননি আজু মুন্সি। ঘরের কড়িকাঠে দড়ি দিয়ে ফাঁস বানিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের সদস্যরা আগে থেকেই ওনার উপর চোখ রেখেছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে বেশ লোকজন ছিল। তার গামছার ফাঁস শক্ত করে লাগার আগেই সবাই মিলে তাকে ফাঁস থেকে নামিয়ে আনে। তাই আর মরা হলো না তার। সকালে মুন্সি বাড়িতে লোকজনের ভিড় জমে যায়। সবার সঙ্গে আমি আর আব্বাও যাই। আর তখনই প্রথম দেখলাম আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া কোনো মানুষ। তার গলায় ফাঁসের হালকা দাগও পড়েছে। শরীরে মারের দাগ বেশ স্পষ্ট, কেমন যেন বেহুশের মতো পড়ে আছেন।
লোকজনের ভিড়ের কারণে খুব বেশিক্ষণ দেখার সুযোগ পেলাম না। আজমসির বাড়ির পিছনেই ছিল ওই অভিশপ্ত গাব গাছ। তোরা তো আমাকে খুব সাহসী ভাবিস, কিন্তু ভুলেও আমি কখনো ওই গাব গাছের পাশ দিয়ে যাই না। আমার বন্ধু রাতুল বলল, রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ ওই গাছের আশেপাশে যায় না। রাতুল একবার গাছে উঠেছিল গাব পাড়তে, কিন্তু কে যেন গাছ থেকে ওকে নিচে ফেলে দেয়। নিচে নরম মাটিতে শুকনো পাতা জমেছিল, তাই সে খুব একটা ব্যথা পায়নি। তবে পড়ার আগে গাছের ওই ভয়ঙ্কর প্রাণীকে ঠিকই দেখেছিল রাতুল, যাকে তোরা ভূত বলতে পারিস। ভয়ঙ্কর কিছু বিদঘুটে চেহারা, অনেকটা বানরের মতো, কিন্তু ভীষণ লম্বা, আর শরীর থেকে গরম হাওয়া বের হয়। মৃদুল ভাইয়া, তুমি তো আজমসির কথা বলছিলে, হঠাৎ গাব গাছের কথা বললে কেন? নিবিড়ের প্রশ্নে চমকে ওঠে মৃদুল। এক মনে গল্প করে যাচ্ছিল ও। ওই গাব গাছেই তো ঘটনা, রহস্যময় কণ্ঠে বলে মৃদুল। মানে? আবির আর নিবিড় একসাথে প্রশ্ন করলো। ওই গাব গাছে অনেকেই আত্মহত্যা করেছে। বহু বছর ধরেই ওটা অভিশপ্ত গাছ হিসেবেই সবাই জানে। তুমি কি কাউকে আত্মহত্যা করতে দেখেছো? আবির জানতে চায়। খাটের উপরে পা টেনে নিয়ে জুত করে বসলো মৃদুল। আবির আর নিবিড়ও নড়ে চড়ে বসে ওর দিকে তাকিয়ে। আমাদের গ্রামে একটা মেয়ে ছিল, নাম সীমা। ওর বাবার বিরাট অবস্থা, অনেক জমি, গরু, মহিষ, আর সারাদিনই চুলায় রান্না হচ্ছে। গ্রামের মেয়েদের তো সবার স্কুলে পড়তে পড়তেই বিয়ে হয়ে যায়, কিন্তু সীমা আপার মাথাটা খুব ভালো ছিল, তাই ম্যাট্রিক পাশ করে মধুপুরে এক কলেজে ভর্তি হয়। আর সেখানেই ঘটে ঘটনা। কলেজে এক ছেলের সঙ্গে সীমা আপুর খুব ভাব হয়, কিন্তু ওই ছেলেটির বাবা একজন বাস ড্রাইভার। সীমা আপা নাকি সেই ছেলেকে ছাড়া বাঁচবে না, কিন্তু তার বাবা কোনোভাবেই মেয়েকে ওই বাস ড্রাইভারের ছেলের সঙ্গে বিয়ে দেবেন না। তিনি সীমাপুর বিয়ে ঠিক করেন সৌদি আরব ফেরত এক লোকের সঙ্গে। সীমাপু বিয়ের দিন খুব সকালে ওই গাব গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ওই গাছটা কেটে ফেলে দেয় না কেন? নিবিড়ের বুদ্ধিদীপ্ত জিজ্ঞাসা। আরে, গাছ কাটা যায় না, যাকে ঠিক করা হয় গাছ কাটার জন্য সেই অসুস্থ হয়ে পড়ে। গল্পের মধ্যে রুমে ঢোকে ছোট ফুপু। এই, তোরা কি খাওয়া দাওয়া করবি না? রাতের বেলা যত সব আজে বাজে গল্প, এখনই খেতে আয় সবাই, তাড়াতাড়ি। গল্পটা অসম্পূর্ণ থাকায় কেউ ঠিকভাবে খেতে পারছিল না। মায়ের ধমক এড়াতে ওরা আগে আগে শুয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। মৃদুল আসাতে আড়াআড়ি ভাবে বিছানায় বালিশ পাতা হয়। সবাই শুয়ে পড়ার পর ছোট ফুপু ঘরের লাইট নিভিয়ে চলে যান। আজমসিকে কিন্তু ওই গাব গাছ ছাড়েনি। চাদর থেকে মাথা বের করে ফিসফিস করে বলল মৃদুল, উনি তো ঘরে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেলেন, তাহলে গাব গাছের কাছে কেন গেলেন? ডান পাশ দিয়ে আবির বলে ওঠে। মৃদুলের দুই পাশে শুয়ে আছে দুই ভাই। ওই গাব গাছ কাউকে ছাড়ে না। কেউ যদি একবার আত্মহত্যার চেষ্টা করে, তবে তাকে ওই গাব গাছ মেরেই ছাড়ে। সারাক্ষণ কানের কাছে বলতে থাকে, আয় আয়, ফাঁস নে, ফাঁস নে। মুন্সি চাচাকে কে যেন ঘুমের ঘরে নিয়ে গিয়েছিল গাব গাছের নিচে। তারপর ওখানে তিনি গলায় ফাঁস লাগিয়ে মারা যান। বন্ধু, চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 90.2 এর সঙ্গে আছে আমি শারমিন। আমাদের মূল গল্প শুনবার সময় হয়ে গেছে, তো ঠিক আছে, আজকের মূল গল্পে আমরা চলে যাচ্ছি। আজকের কাহিনী লিখেছেন আমাদের জন্য রুম্পা সৈয়দা ফারজানা জামান, অর্থাৎ রুম্পা জামান নামে যাকে আপনারা সবাই চেনেন। আজকের গল্প, মূল গল্প এবং স্ক্রিপ্ট তার তৈরি করা। তাহলে আমরা শুরু করে দিই প্রথম পর্ব। প্রথম চিনতে পারে কজন? ধরুন আপনার পাশে যে সারাদিন বসে অফিস করে, সেও কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। আপনার কোনো একটি অবচেতন মনের ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে আনতে পারে সবার সামনে, বা আপনার এমন কোন একটি ভঙ্গির ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিল যে আপনি হয়ে গেলেন একেবারে অপ্রস্তুত। আবার আপনার ক্লাসমেটটির কথাই ভাবুন, যার সাথে নোট শেয়ার করেছেন, তারা একদিন আপনার অগোচরে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিল আপনার গ্লাসে, আর তাতে যদি আপনার হার্টবিট বন্ধ হয়ে যায়। এমন ভেবেছেন কখনো? এই মুখোশের আড়ালের মানুষগুলো আসলে কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে পারে না মানুষ। শুধুমাত্র তখনই বুঝতে পারে যখন সে চলে যায়
অন্য কোনো পৃথিবীতে। তখন কি বা করার থাকে, আর কি করা যেতে পারে ফিরে এসে প্রতিশোধ নেওয়া ছাড়া? সেই প্রতিশোধটা কেমন হয়? অন্য পৃথিবীর যে অশরীরী, তারা আর যাই হোক খুব সহজে তো ছেড়ে দেবে না, তাই না? তাহলে আজকের কুয়াশা থাকুক এমনই এক ধোঁয়াশা ভরা, যে ধোঁয়াশায় লুকিয়ে আছে বহুরূপী শত্রুর মুখ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি? প্লিজ, আমি তোমার কাছের মানুষ, আমার সাথে তুমি এমন করতে পারো না। না, না, না। আমার কাছে সবই এক। সবাই সবাই আমার কাছে সমান। কিছুদিন ধরে মিঠুর ভীষণ পেটে ব্যথা। আসলে পেটে না পিঠে বিষয়টা খুব একটা পরিষ্কার না সে, কিন্তু কিছুদিন ধরেই ভাবছে ডাক্তারের কাছে যাবে। এমনিতে মিঠুর অন্য কোনো ঝামেলা নেই, মানে শারীরিক ঝামেলা। সে রেগুলার জিম করে, সপ্তাহে 3 দিন। সন্ধ্যায় ক্লাস থেকে ফিরে সোজা জিমে, সেখানে রাত 9টা পর্যন্ত কসরত করে ফের চলে আসে বাসায়। মিঠুর ক্লাস মানে অন্য কিছু, ও পড়ে না, পড়ায়। নামকরা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, গেল মাসেই জয়েন করেছে। পড়ালেখা একই বিশ্ববিদ্যালয়ের একই সাবজেক্টে। বিষয়টা অবশ্য বেশ খটমটে, থিওরিটিক্যাল ফিজিক্স। মিঠুর মতো ছেলের কাছ থেকে এমন খটমট বিষয়ে মুখ ভার করা শিক্ষকতা আশা করাই যায় না। হাসান কাদির মিঠু ছেলেবেলা থেকে বেশ উচ্ছল প্রাণবন্ত একটি ছেলে। বড় হয়েছে রাজশাহী শহরে, বাবার পোস্টিং ছিল সেখানে। বাবা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মিঠু উচ্চ মাধ্যমিকের পর ঢাকায় চলে আসে, কোচিং এ ভর্তি হয়। তখন থেকে একা থাকার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে। সকালে টুকটাক নাস্তা করা, দুপুরে বিশ্ববিদ্যালয়ে খাওয়া, আর বিকেলে জিমে যাওয়ার আগে একটু ফলাহার করা, আর রাতে তেমন কিছুই না। এই হলো মিঠু মানে হাসান স্যারের খাদ্যাভ্যাস। এ কারণেই পাঞ্জাবি নিচে লুকোনো থাকে পেটানো এক শরীর, যে শরীর যে কোনো মানুষকে আছাড় দিতে পারে অনায়াসে। বলা যায় এটাও একটি উদ্দেশ্য ক্লাসে সবসময় পাঞ্জাবি পরা, যাতে ওর এই বিষয়টা ক্লাসের কোনো স্টুডেন্ট নোটিস না করতে পারে, বিশেষ করে মেয়েরা তো একদমই না। মিঠু একটা বিষয় কিছুতেই হজম করতে পারে না, কোন শিক্ষক আর ছাত্র বন্ধু হবে কেন? শিক্ষক আর ছাত্র বন্ধু হবে, শিক্ষক আর ছাত্র বন্ধু হয়ে গেলে কেমন যেন একটা অস্বস্তি লাগে মিঠুর। তার এক সহকর্মী মিনহাস, ওর সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড লিস্টে বেশ স্টুডেন্ট আছে। একদিন মিনহাস বন্ধুদের সাথে পার্টির একটা ছবি আপলোড করলো, হাতে কোকের গ্লাস, আর সেটার নিচে ছাত্ররা কমেন্ট করে, হুইচ ব্র্যান্ড স্যার? এটা কোনো কথা? এই নাকি শিক্ষক আর স্টুডেন্টের সম্পর্ক? মিঠু ভাবে, আরে বাবা, আমার সাথে তো স্যারদের এমন সম্পর্ক ছিল না, তাই বলি কি আমি ক্লাসে প্রথম হইনি? এসব ভাবতে ভাবতে মিঠু একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পেটটা আবার মুচড়ে উঠল। তারপর উফ বলে বসে যায় মিঠু। উফ, কি আশ্চর্য! কি হয়েছে মিঠু? কিসে আশ্চর্য হলি? আম্মা, একটা ব্যথা, খুবই অস্বস্তিকর। তোর ব্যথা? কিসে? কোথায় ব্যথা হচ্ছে? কিছুই তো বলিস না তুই। বুঝতে পারলে তো বলতাম আম্মা, আমি নিজেই কিছু বুঝতেছি না। আসলে ব্যথাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না। এই জন্যই আজকে ব্যায়ামে যাস না। আম্মা, ব্যায়াম কেউ এভাবে বলে? বলো জিমে যাস না। হ্যাঁ, তোদের এইসব স্মার্ট আলাপ আমি বলতে পারি না। কি যেন বলিস তোরা? হ্যাঁ, লাঞ্চে যাই। কেন বাবা, দুপুরে খাইতে যাই বলতে শরম করে? আম্মা, তুমিও না। আচ্ছা বাদ দাও, বিটু কোথায়? বিটুকে দেখি না অনেকদিন। কারণ তুই যখন বাসায় আসিস তখন ও ঘুমিয়েছে।
আবার ও যখন সকালে নাস্তা খায় তুই তখন মাছের মতো হা করে ঘুমাস। আম্মা কি যে বলো, তুমি কোনো মাছকে হাঁ করে ঘুমাতে দেখছো? খবরদার আমাকে জ্ঞান দিবি না। ঠিক আছে ঠিক আছে আম্মা, যাও। আজকে তো জিমে যায়নি, একসাথে খাবো, ঠিক আছে? তাহলে বিটুর সাথেও আলাপ হয়ে যাবে। ঠিক আছে। আর শোন শোন শোন, ওকে পড়ালেখা নিয়ে একটু জিজ্ঞেস করিস তো, আমি তোর পড়ালেখার কিছুই বুঝি না। ঠিক আছে আম্মা, করব। এবার আমি একটু শুই। ঠিক আছে, আমি খাবার টেবিলে দিয়ে তোকে ডাকছি। মিঠুর বাবা অবসরে চলে যাওয়ার পর সবাই মিলে ঢাকায় চলে এসেছে। বাবা, মা আর বিটু মানে ছোট বোন, এই হলো মিঠুর সংসার। মা আসার পরও খাবারের নিয়মে পরিবর্তন আনেনি মিঠু। মা জোর করে এটা ওটা খাওয়াতে চাইল, মিঠু ঘুরে ফিরে হালকা খাবারেই চলে আসে। হাজার হলেও ফিট থাকতে হবে তো। এই ফিটনেস নিয়ে এত চিন্তার কারণেই বিটুর পড়ালেখার গতি ঠিক করেছে মিঠু। বিটু পড়ে এক বেসরকারি মেডিকেলে, মাত্র ফার্স্ট ইয়ার। ওর জন্যই ঢাকা আসা, না হলে মিঠুর মা এখনো ঢাকা শহরকে খুব একটা হজম করতে পারেননি। দিনের পর দিন চলে যায়, কারোর সাথে কারোর দেখাও হয় না, কোনো আত্মীয়র বাসায়ও যাওয়া হয় না। কেবল বিয়ে বা জন্মদিন বা অন্য কোন অনুষ্ঠান থাকলে যাওয়া হয় কারো বাসায়। আচ্ছা, এভাবে কি মানুষ বাঁচে? অথচ ঢাকার বাইরের শহরগুলোতে মানুষ সন্ধ্যার পর কি সুন্দর গল্প করে। এখানে সে সুযোগ কোথায়? একটা আয়োজন করলেও ট্রাফিক জ্যামের কথা চিন্তা করতে হয়, তখন আর কিচ্ছুই হয়ে ওঠে না। এই যে বিটু সকালবেলা বের হয়ে যায় ক্লাসের জন্য, 2 ঘন্টা আগে বের হয় যেন জ্যামে পড়লেও ক্লাস ঠিক মতন ধরতে পারে। আস্তে আস্তে কখনো কখনো সন্ধ্যাও হয়। এভাবে মানুষ বাঁচতে পারে, তাও আবার জঞ্জালের মাঝে। দিনে ছাইপাশ খেয়ে জঞ্জালে রাত কাটানো, এর থেকে বাবা ঢাকার বাইরেই ভালো। এসব ভাবতে ভাবতে টেবিলে খাবার দিতে থাকে মিঠুর মা। আনন্দে তার চোখে পানি চলে আসছে। কতদিন পর তার 2 ছেলে মেয়ে একসাথে খাবে। মিঠুর মা চট করে ফ্রিজ থেকে মাছ বের করে ভেজে ফেললেন 3 পিস। মিঠুর বাবা রাজশাহীতে গেছেন, কি যেন সব কাগজ ঠিক করতে হবে, আসবেন 3-4 দিন বাদে। তাই আপাতত মা, মেয়ে আর ছেলের রাজত্ব। একা একা এক গাল হেসে মিঠুর মা টেবিলে খাবার বাড়া শেষ করলেন। কিরে বিটলা, তোর পড়ালেখার কি অবস্থা? দাদা, তোকে 100 বার বলেছি আমাকে বিটলা ডাকবি না, আমার নাম বিটু। কেন? বিটলা ডাকলে ক্ষতি কি? কারণ তুই আমার বন্ধুদের সামনে বলে ফেলিস, আর সেটা নিয়ে সারা কলেজে হাসাহাসি হয়। অ্যাজিব আমি না বললে তোরে কেউ খেপাইতো না? মেবি, বাট তুই বলছিস বলে আরো বেশি খেপায়। এই যে আমার হীরামানিক, এতদিন বাদে খেতে বসে যদি এমন ঝগড়া করো তাহলে কেমনে হবে? আম্মা, তুমি তো ওকে কিছু বলো না। কে বলেছে বলি না? এই থাম মিঠু। থামলাম। ভবিষ্যৎ ডাক্তার, আপনার সাথে অন্য বিষয় নিয়ে আলাপ করা যাবে? যাবে স্যার। শোন, সিরিয়াস, আমার পেট আর পিঠের মাঝে কেমন যেন ব্যথা। কেমন ব্যথা? জানি না, অস্বস্তিকর। তোর ইউরিন ঠিক মতো যায়? যায়। আমি তো আসলে এখনো সেভাবে বলার মতো কেউ হইনি। তুই এক কাজ কর, তুই প্রফেসর জিয়াকে দেখা। কে, তোদের স্যার? না স্যার না, এক্সটার্নাল। তেমন কোন জায়গায় পার্মানেন্টলি পড়ান না, শুধু আমাদের এখানে ক্লাস নেন। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিতে পারবি? তা তো বটেই, কেন পারবো না। যাক আম্মা, এতদিনে তোমার মেয়ে কোনো কাজে আসলো। আম্মা, দাদাকে মানা করো আমার সাথে যেন এমন না করে। খাও তো বাবারা, খাবারের সময় কম কথা বলো, খাও। মিঠু আর বিটুর খাওয়া সেদিন হলো মাত্র 2 ঘন্টা 10 মিনিট ধরে। একটু বেশি সময় হলেও মা কিন্তু বেজায় খুশি। অন্তত 2 ছেলেমেয়ের মধ্যে দেখা তো হলো। তাদের খুনসুটি তো দেখলেন নিজ চোখে। সবচেয়ে বড় কথা, মিঠু ডাক্তারের নাম্বার পেয়ে গেল, না হলে বছরের পর বছর বেচারায় ব্যথা নিয়ে থাকতো। জীবনেও ছেলেটা কোনো ডাক্তার দেখাতো না। যাক, এখন ডাক্তারের কাছে গেলেই হয়। মিঠু এরই মাঝে চেম্বারে ফোন করে প্রফেসর জিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নিল। পরশু যাবে মিঠু ডাক্তারের সঙ্গে দেখা করতে। আপাতত কালকে ক্লাসগুলো ব্যথা ছাড়া থাকলেই হয়। পরদিন সকালে ব্যথা নেই বললেই চলে মিঠুর। 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ক্লাস, মাঝখানে বিরতি আছে অবশ্য, তবু 4টা ক্লাস কম না।
ইউনিভার্সিটির গেটের সামনে আসতেই দেখে 4th ইয়ারের ছাত্রী রিপা দাঁড়িয়ে আছে। এই মেয়েটা মিঠুর সাথে প্রায় 8 মতো লেগে আছে। নামে বেনামে SMS পাঠায়, সোশ্যাল নেটওয়ার্কে নক করে, ওর ক্লাসে হা করে ওর দিকে তাকিয়ে থাকে, ওর ক্লাসের টাইম জেনে গেটে এসে দাঁড়িয়ে থাকে। মিঠু খুবই অপ্রস্তুত। ঠিক আজকে তেমনি হচ্ছে। মিঠু এগিয়ে আসছে আর একটু একটু করে রিপাও এগিয়ে আসছে। টেনশনে মিঠুর ঘামা শুরু করেছে। এই মেয়ে কি চাই কে জানে। তারপর একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো মিঠু আর রিপা। বলো রিপা। কেমন আছেন আপনি? ভালো। কেন? না মানে স্যার, কালকে শুনলাম আপনার শরীর খারাপ ছিল। হ্যাঁ ছিল, কিন্তু আজকে আমি ভালো। শোনো রিপা, আমি তোমার টিচার, এটা তো মানো। জি স্যার। আর আমি কখনোই ছাত্র শিক্ষক সম্পর্ক নষ্ট করতে চাই না। জানি স্যার, এটা আমার লাস্ট ইয়ার, আর এরপর আমি আপনার স্টুডেন্ট থাকছিলাম। রিপা প্লিজ, আমি যাই। আপনি যান, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না। মিঠু চলে যায় আর রিপা দাঁড়িয়ে থাকে। পেছন থেকে দেখে, মিঠুও জানে মেয়েটা দাঁড়িয়ে আছে, তাও কিছু বলল। একবার ঘুরেও দেখল। এদিকে রিপা কিন্তু মিঠুর মায়ের সাথে দেখা করে এসেছে, গলাতে হাত করে এসেছে। অতএব পাশ করে চাকরিতে জয়েন করে মিঠুর সাথে আলাপ করবে রিপা। আর কোনো কথা নেই। এদিকে মিঠুর অবস্থা খারাপ, কিছুতেই অস্বস্তিকর ব্যথাটা যাচ্ছে না। বিকেলে একবার ফোন করে দিল প্রফেসর জিয়াকে। ফোন করে আবার নিশ্চিত হয়ে দিল অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। এখন শুধু ডাক্তারের সাথে দেখা করার অপেক্ষা। যথাসময় ডাক্তারের চেম্বারে হাজির মিঠু। আজকে চিনচিন ব্যথাটা কমে গেছে। ভাবল ধ্যাত, ডাক্তার আসলে দরকারই ছিল না। কিন্তু কে জানে আবার যদি ব্যথা বাড়ে। এমন সময় চোখে পড়ল চেম্বারের ঠিক উল্টো পাশে একটা ভবিষ্যৎ দ্রষ্টা বসে আছে। সামনে টিয়া পাখি, আরো যেন কি কি। মিঠু কি ভেবে যেন ওই লোকটার কাছে গেল। এখানে কি হয়? এখানে আপনার ভাগ্য বলে দিব। তাই? আমি যদি বিশ্বাস না করি? আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই। কিন্তু আমি সব জানি। কি জানেন? আপনার একটা বিশাল বড় অসুখ হয়েছে। মানে কি? মানে এই যে ডাক্তারের কাছে আসছেন, এখানে আপনার রোগ ধরা পড়বে। তারপর রোগ সারা থেকে আপনার অঙ্গহানি হবে। এইসব কি কথা? বিশ্বাস না হইলে না, যান, বিরক্ত করেন না, যান। মিঠু হতভম্ব হয়ে চেম্বারের দিকে আসতে থাকলো। কি বলল লোকটা? চেম্বারে ঢুকে দেখে গোটা 20 লোক। একজন অ্যাসিস্ট্যান্ট ফোনে কার সাথে যেন আলাপ করছে। ফোনে কথা বলতে বলতেই অ্যাসিস্ট্যান্ট মিঠুর দিকে ঘুরে তাকালো, তারপর হেঁটে আসতে লাগলো ওর দিকে। অ্যাসিস্ট্যান্ট মেয়েটা দেখতে বেশ সুন্দরী, মডেলদের মতো দেহ সৌষ্ঠব, মডেলদের মতো ফিগার, চুলগুলো সুন্দর লম্বা লম্বা, পায়ে হালকা হিল, গায়ের রংটা ঠিক বাংলাদেশি মেয়েদের মতন না। হলুদ রঙের জামাটা কেমন যেন মেয়েটাকে আচ্ছন্ন করে রেখেছে। মনে হচ্ছে বন্য রাজকুমারীর গায়ে রাধাচূড়ার মতো চাদরটা লেপটে আছে, আর দু চোখের ঘন পাপড়ির মাঝে জমাট বেঁধেছে রাজ্যের কুয়াশা। মিঠুর তো বেহাল অবস্থা। শহরের এত এত মেয়ের সাথে তার ওঠা বসা, অথচ এই এক মেয়েকে দেখি সে রীতিমতো কুপোকাত। এটা কোনো কথা? মেয়েটার রূপ আবিষ্কারের মাঝে মিঠুর ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো মেয়েটি। আপনি হাসান কাদির? জি। আমি মারিয়া, প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট। হ্যালো। হাই। আপনি কিন্তু এর পরেই যাবেন। আপনার সিরিয়াল স্যার আগে থেকে করে রেখেছেন, কিন্তু আপনি আসতে একটু দেরি করে ফেলেছেন। এই যা।
সরি, আসলে আসলে নো প্রবলেম, স্যার আপনার কথা বলে রেখেছেন, আপনি এর পরেই চলে যাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ মারিয়া। ওয়েলকাম। আমি আসতে পারি? আপনি? আমি হাসান কাদির মিঠু। মিঠু, ইন্টারেস্টিং নেম। আমার টিয়ার নামও তা ছিল। জি, মিনা কার্টুনে টিয়ার নাম মিঠু ছিল। রাইট, ওই কার্টুন দেখেই তো নামটা রেখেছিলাম। বাই দ্য ওয়ে, আপনাকে এই অ্যান্সারের জবাব সবসময় দিতে হয়, রাইট? জি, এই জন্যই মাথাতে থাকে। কি করে বুঝলেন? আপনার বলার ধরুন। সো কাম টু দ্য পয়েন্ট ম্যান। আচ্ছা, প্রবলেমটা কি? আমার কোমর এবং পেট মিলে একটা অস্বস্তিকর ব্যথা। কোনো অনিয়ম বা কোনো নেশা? আমি রেগুলার জিম করি। ওকে ইয়াং ম্যান, এই নাও কিছু টেস্ট করিয়ে নাও, আর অবশ্যই মুক্তারা ক্লিনিক থেকে, রাইট? ওকে, ঠিক আছে তাহলে। আমি তাহলে উঠি। রেগুলারেশনটা? ও, ওটা মারিয়ার কাছে। ওকে ডাক্তার, বাই। ওকে, আসুন। কুয়াশায় বন্ধুরা, সঙ্গে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। যে কথাটা বলে আমরা গল্পের প্রথম অংশ শুনেছি, আজকে একটু মিঠু মুগ্ধ হয়ে বের হলো ক্যাবিন থেকে। জিয়া লোকটার বয়স নাকি প্রায় 65, অথচ দেখলে মনে হয় যেন 35 বছর। আজব অবস্থা তার, সেরকমের শারীরিক কাঠামো। মনে হয় পাঞ্জা লড়তে গেলে এই বুড়োর কাছে হেরে যাবে মিঠু। এমন সময় মিঠুর চোখে পড়ল সামনের চেয়ারে বসা এক ছেলের দিকে। তারই মতো বয়স, কিন্তু মুখটা বড় মলিন। মিঠু গিয়ে ওর পাশে বসে, দেখে খামটার উপর লেখা নাম আরিফ। আমি কি জানতে পারি আপনার কি হয়েছে? দুদিন আগে সামান্য এক অস্বস্তিকর ব্যথা নিয়ে আমি এখানে আসি, জিয়া সাহেবকে দেখাই। তারপর ডাক্তার কিছু টেস্ট দেয়, সেগুলো করাই। তো টেস্ট বলছে কি বলছে টেস্ট? আমার একটা কিডনি ফেলে দিতে হবে। বলেন কি? হ্যাঁ, কিন্তু বিষয় সেটা না। বিষয় হলো, কি বিষয়? আপনি দেখেছেন এই চেম্বারের সামনে একটা গণক থাকে? হ্যাঁ। সেই লোক আমাকে একই কথা বলেছে। বলেন কি? আমার মন বলছে আমার রোগের কারণ ওই গণকের অভিশাপ। এ হতে পারে না আরিফ, আপনিও জানেন এটা সম্ভব নয়। সম্ভব, আলবৎ সম্ভব। সে যদি ব্ল্যাক ম্যাজিক করে। ভাই, আপনি একটু বেশি ভাবছেন। এই যুগে এইসব হয় না। দেখেন ভাই, আমি একটা শক্ত সমর্থ মানুষ। কোনোভাবেই কিডনি ফেলার মতো এই অবস্থা আমার হতে পারে না। আপনি জানেন না তাই বলছেন। গণক যদি আপনাকে বলতো তাহলে ঠিকই বুঝতেন। আমাকে মানে ও আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি থাকেন, চিন্তা করবেন না, আসি। মিঠু চেম্বার থেকে বের হয়ে বিহ্বল হয়ে যায়। এই গণক তো তাকেও একই কথা বলেছে। এর রহস্য কি? কিছুতেই মনকে শান্ত করতে পারছে না মিঠু। এমন সময় চোখ পড়ল গণকটার দিকে। কি অদ্ভুত, কি করছে! গণকটার হলুদ দাঁত বের করে হাসছে। মিঠুর মাথা গরম হয়ে গেল। মনে হয় এক দৌড়ে গিয়ে, না থাক, ও নিজেই যদি ভুল ধারণার শিকার হয় তাহলে স্টুডেন্টদের কি পড়াবে? সে গণককে পাশ কাটিয়ে হেঁটে যেতে থাকে, আর পেছন থেকে গণকটার চাপা হিংস্র হাসি ওর কানে আসতে থাকে। কানে ভাসতে থাকে সেই কথাগুলো। অঙ্গহানি হবে, অঙ্গহানি, অঙ্গহানি। ডাক্তারখানা থেকে পৌঁছে মায়ের সাথে আলাপ করে মিঠু। কিরে, ডাক্তার কি বলে? কিছু না আম্মা, দু একটা টেস্ট দিয়েছে। আচ্ছা, বড় কিছু না তো বাবা? না আম্মা, নো টেনশন। তুই বিটুর সাথে কথা বলবি? আম্মা, ও মাত্র পড়া শুরু করেছে,
ও কিছুই বুঝবে না, তুমি চিন্তা করো না তো। ভাবছি পরের বার ডাক্তারের কাছে গেলে বিজয়কে নিয়ে যাব। বিজয় কি এখন ঢাকায় নাকি? হ্যাঁ আম্মা, ঢাকাতেই থাকবে এখন থেকে। ইনফ্যাক্ট আমরা একসাথে জিম করি। তাহলে তো খুবই ভালো। তা তোর টেস্ট কবে? কালকে সন্ধ্যা 7টায়। পুরো ব্যাপারটাই তার মন অস্থির। সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎই গণক আর সেই পেশেন্ট সবকিছু গুলিয়ে দিল। মিঠু এসব নিয়ে এতই ব্যস্ত ছিল যে লক্ষ্যই করল না সারাটা পথ তাকে কেউ অনুসরণ করছে, সেই চেম্বার থেকে শুরু করে বাসা পর্যন্ত। একটা হু হু বাতাস বইতে শুরু করলো, মনে হচ্ছে চাপা কান্না। এর মাঝে অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে এলো মাথা ঢাকা বড় এক ছায়া। ছায়ার মালিকের দেহটা স্পষ্ট ফুটে উঠেছে আলখেল্লার নিচ থেকে। সেই অনুসরণকারী ধীরে ধীরে মুখ তুলে তাকায় মিঠু জানালাটার দিকে। মিঠুকে হালকা দেখা যাচ্ছে। মিঠু দেখল না নিজের শিকার দেখে কিরকম খুশি হয়ে গেল লোকটা। তারপর বিশ্রী এক হাসিতে কেঁপে উঠল অনুসরণকারীর দেহ। ঘুরে চলে যেতে থাকলো, আর ঠিক একই জায়গায় এসে দাঁড়ালো আরো দুইজন। কোনোভাবে একে চোখের আড়াল করা যাবে না। জি প্রভু। কখনোই না প্রভু, এ আমাদের মুক্তির উপায়। অবশ্যই প্রভু, যথাজ্ঞা প্রভু। চলে গেল অনুসরণকারী। পিছনে মিঠুকে পাহারা দিতে থাকে অনুসরণকারীর দুই দোসর। মিঠু আগে মুক্তাহারা ক্লিনিকে ফোন করে লোকেশন জেনে নিয়েছে, এখন শুধু যাবার পালা। আজকে ক্লাস নেই মিঠুর, তাই সকালে উঠেই তৈরি হয়ে নিল সে। সকাল সকালে টেস্ট করানো ভালো। তারপর একটা সিএনজি নিয়ে ছুটল। একে তো রাস্তায় জ্যাম, আর অন্যদিকে টেনশন। সব মিলে তথৈবচ মিঠু দেখতে পেল না তার পেছনে এই গরমে হুট পরে পিছু নিয়েছে রহস্য ঘেরা দোসররা। তারা কিসের দোসর? কি চায়? কেনই বা মিঠুর পিছু নিয়েছে? তাহলে কি গণকটার কথা অন্যভাবে সত্যি প্রমাণিত হবে, নাকি ওরা গণকেরই কিছু? কিন্তু মিঠু তা জানতেও পারল না, মিঠু তা দেখতেও পেল না। বরং হাতের ঘড়ি বারবার উল্টে মিঠুর সময় গুনতে লাগলো। আরে আপনি এখানে? হ্যাঁ, স্যারের একজন বিশেষ পেশেন্ট আছে, তার রিপোর্ট নিতে আসলাম। ভালো। তাহলে তো মনে হয় আমি বিশেষ কেউ নই। আপনি আরো স্পেশাল, কারণ আপনার জন্য তো আমি নিজেই এসেছি। বলছেন কি? সে তো আমাকে বলেননি। কাজের জায়গায় অনেক কিছু তো বলা যায় না। যেমন? যেমন ধরুন, আমার শিক্ষকদের বিশেষ পছন্দ। বাহ, জানেন দেখি। কেন জানবো না? আপনি আমার পেশেন্ট না? এই কথাটা দ্বৈতত্ব বের হলে খুব একটা মাইন্ড করব না। আরেকটা বিষয় কিন্তু আছে। কি? যেমন ধরেন, আমি তাকেও পছন্দ করি যে আমাকে প্রথম দেখলেই পা থেকে মাথা পর্যন্ত চুল চেরা বিশ্লেষণ করে। না মানে, এতে অপ্রস্তুত হবার কিছু নেই। আমি চোখ দেখেই বলতে পারি দৃষ্টির ভাষাটা আসলে কেমন ছিল। আর বলার মতো জায়গা কিন্তু মুক্তাহারা ক্লিনিক নয়। রাইট। তা আপনার টেস্ট কখন? এই যে ডাক এলো বলে। তাহলে আমি আসি? অবশ্যই। তবে কথা বলার জন্য সময় ঠিক করতে চাইলে আমার নাম্বারটা রাখতে পারেন। ওকে, দিন তাহলে। ক্লিনিকে এসে মারিয়ার মতো এক চমৎকার মেয়েকে দেখে মনটাই ভালো হয়ে গেল মিঠুর। বাহ, কি সুন্দর, কি সুন্দর মেয়েটা, কি চমৎকার ওর কথা বলার ধরন। এভাবে যদি রিপা কথা বলতো, না, তুলনা করা ঠিক হচ্ছে না। রিপার মাঝে একটা অন্যরকম ব্যাপার আছে। রিপা মেয়েটাও দেখতে বেশ সুন্দর, কিন্তু এত লেখাপড়া করে যে ওর চেহারাটা সেটা ফুটে ওঠে। আর মিঠুর ব্যাপারে আবেগটা ধরে রাখতে পারে না, এইটাই যা সমস্যা। কিন্তু মিঠু এটাও জানে রিপার এত আবেগ, এত লেখাপড়া সবই ওর জন্য।
পাশ করে সে একই ডিপার্টমেন্টের শিক্ষক হবে। আর কলিগ হয়ে গেলে তো আর বিয়ে বা অন্য সম্পর্কে যেতে বাধা নেই। এটাই মনে হয় রিপার ক্যালকুলেশন। আপন মনে মিঠু হেসে উঠল ক্লিনিকে দাঁড়িয়ে। কি আজব তাই না, কোথায় দাঁড়িয়ে মানুষ কি ভাবে। আর ওইদিকে দুইজন মিলে ভাবছে টেস্টের নামে মিঠু পাগল হয়ে গেল কিনা কে জানে, তা না হলে একা একা হাসবে কেন। তারপর মিঠুর ডাক পড়ে যায় টেস্টের জন্য। মিঠু হাসি মুখে রুমে ঢুকে, আর বাইরে অপেক্ষা করতে থাকে সেই অনুসরণকারী দোষরগুলো। মা, আমার কিডনিটা কি ফেলেই দিতে হলো? ডাক্তার তো বলল এটা রাখলে আরেকটাও নষ্ট হয়ে যাবে। কি হলো বলো তো মা? দেখ বাবা, সবই উপরওয়ালার ইচ্ছা। মানুষ তো কত ভাবেই বেঁচে থাকে, আর তোর একটা কিডনি না থাকলে কোনো সমস্যা নেই, আরেকটা দিয়ে চলতে পারবি। আমি জিজ্ঞাসা করেছি ওই মারিয়া নামের মেয়েটাকে। মারিয়া মেয়েটা সুন্দর তাই না মা? হ্যাঁ রে, সুন্দর। তুই বললে তোর জন্য কথা বলতে পারি। বলে দেখতে পারো, আগে বের হয়নি। আচ্ছা, এখন তুই রেস্ট নে। আরেক নামে ছেলেটির কিডনি সত্যিই ফেলে দিতে হয়েছে। বেচারা কিছুতেই মানতে পারছে না কেন তার সাথে এমন হলো। সামান্য গ্যাসের ব্যথা নিয়ে আসা, আর তাতেই এই। তারপরও মারিয়া নামে সে ভালো মেয়েটি সাহস দিয়েছে, তা না হলে কি যে হতো। মারিয়াকে আরিফেরও ভীষণ পছন্দ হয়েছে। হতে পারে আরিফের একটা অঙ্গের অর্ধেকটা নেই, তা বলে কি সে দেখতে সুদর্শন নয়? ভীষণ হ্যান্ডসাম আরিফ, 6 ফুট লম্বা, সেরকম স্বাস্থ্য, শরীরে কোথাও মেয়েদের ছিটে ফোটা নেই। এমন ছেলেকে পছন্দ করবে সবাই। আরিফ যখন মারিয়ার স্বপ্নে বিভোর, তখনই ঘটল আরেক ঘটনা। চেম্বারের পিছনে একটি পরিত্যক্ত ঘরের মতো, ঘরে রাখা অনেকগুলো ফ্রিজ, ছোট বড় মাঝারি। কেউ একজন এসে সেই ঘরটায় ঢুকল, পেছনে পেছনে আরো 3 জন। এই সেই অনুসরণকারী। বাকি 3 জনকে ঠিক বোঝা যাচ্ছে না, তারা মাথা নিচু করে আছে। অনুসরণকারীরা ধীরে ধীরে একটা ফ্রিজের দিকে যায়, তারপর ফ্যাস ফ্যাসে গলায় জিজ্ঞেস করে, এটা নতুন? বাকিরা মাথা নাড়ে। তারপর ফ্রিজ থেকে বের করে সযত্নে রাখা একটি কিডনি, এখনো তাজা। দেখেই বোঝা যাচ্ছে একেবারে নতুন প্যাকেট করে রাখা। টেবিলের উপর রাখে কিডনিটাকে, তারপর মোড়কটা খুলে নেয়। তারপর 2 হাতে কিডনিটাকে মুখের কাছে নিয়ে বিশাল বড় একটা কামড় বসায়। কচকচ করে কিডনিটা খাচ্ছে সেই মানুষ রূপী নরপশু। আর বাকিরা মুগ্ধ দৃষ্টিতে তা দেখছে। আরিফের সদ্য আলাদা করা কিডনিটা খেয়ে ফেলল সেই নরপশু মাত্র 10 মিনিটে। এবার নতুন শিকারের পালা। কি ইয়াংম্যান, কি অবস্থা? এ আমার বন্ধু বিজয়। আমার আসলে টেনশন হচ্ছিল তো, তাই ওকে নিয়ে আসলাম। কিসের টেনশন? রোগীর জন্য টেনশন করবে ডাক্তাররা, আর কেউ না। রোগী থাকবে বিন্দাস। স্যার, ওর কি হয়েছে? আজকালকার ছেলে কিডনি লিভারের যত্ন নাও না, তাই ওগুলো বিগড়ে যায়। আর আমাদের কথা চিন্তা করো, আমরা চাইলেও এই অর্গানগুলোকে ঠিক রাখতে পারি না। কেন স্যার? বয়স বয়স ইয়াংম্যান। স্যার, আপনাকে দেখলে কিন্তু মনে হয় না। আচ্ছা, আপনার বয়স কত? এজন্য অনেক কষ্ট করতে হয় ইয়াংম্যান, ইউ হ্যাভ নো আইডিয়া। জি স্যার, বাট কষ্ট কিন্তু আমরাও করি, জিম করি, খাবার মেনে চলি। তারপরও যদি এমন হয়। দেখো, তোমার কিডনিতে সমস্যা, আর কিছু না। কিডনি 2টা, একটা ফেলে যদি দিতেও হয়, নো ইস্যু। পৃথিবীতে বহু মানুষ আছে যারা একটা কিডনি নিয়ে বেঁচে আছে। ডোন্ট ওয়ারি। এই মিঠু,
ওনাকে রিপোর্টটা দেখা, তারপর ভাবির সাথে কথা। এই যে স্যার রিপোর্ট। জিয়া রিপোর্টটা ধরে মনোযোগ দিয়ে দেখতে থাকে। 2 আঙুলে কলম ঘোরাচ্ছেন আর পড়ছেন। মুখটা একটু গম্ভীর হলো তার। ওইদিকে রুমের পেছনে উঁকি দিয়ে আছে মারিয়া। প্রফেসর জিয়া মুখ তুলতেই দেখলেন মারিয়াকে। তারপর মুহূর্তে কঠোর হয়ে গেল প্রফেসর জিয়ার চোয়াল। ভাষাহীন সেই শাসন দেখে মারিয়া সরে গেল। মিঠু আর বিজয় লক্ষ্যই করল না বিষয়টা। তারপর মারিয়া যেতেই কথা বলা শুরু করলেন ডাক্তার। সাধারণ এক অ্যাসিস্ট্যান্টের সামনে রোগীর ইস্যু নিয়ে কথাই। এটা সাধারণ কোনো ব্যথা। যখন মানে তাহলে এখন কি? কাম ডাউন ম্যান, বলছি। হ্যাঁ, আগে ডাক্তার সাহেব বলুক, তারপর না হয় তুই ভাবিস। আচ্ছা, দেখো, তোমার একটা কিডনির অবস্থা খুবই খারাপ, বলতে পারো ড্যামেজ। এখন সমস্যা হলো এটা রেখে দিলে আর একটা সমস্যা। চুপসে গিয়ে বসে রইল নিজের আসনে। আন্টি, ওর অপারেশনটা হয়ে যাক, ঝামেলা হলে সেটাকে বহন করার মানে নেই। তোমরা যা মনে করো, কিন্তু হঠাৎ করে এত বড় একটা বিষয় কিছুতে মানতে পারছি না বাবা। আন্টি, অসুখ বিসুখ তো আর বলে কয়ে আসে না। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফেলে দেওয়াই ভালো। কি বলিস মিঠু? হ্যাঁ দোস্ত, আমারও তাই মনে হয়। এখন মিড টার্ম ভ্যাকেশন চলছে, দিস ইজ দ্য বেস্ট টাইম। এখন কথা না, খাও তো আগে। ভাবছি আমিও একটা রেগুলার চেক আপ করাবো কিনা। করে ফেলো বাবা, কঠিন কিছু হওয়া থেকে আগেই সাবধান হয়ে যাওয়া ভালো। এখানেই কর, ডাক্তারটাকে আমার ভালো লেগেছে। হয়েছে তোমাদের, এবার খাও। ওদিকে সেই ঘরের দরজা আবার খুলে যায়। হিস হিস করে কথা বলছে 2-3 জন মানুষ। আর সেই হিস হিসানি ফিসফিসানির মাঝে ঘরে দুম করে ঢুকে পড়ল সেই অনুসরণকারী। এসে ফ্রিজটা খুলল, তারপর বের করে আনলো লাল পলিথিনে প্যাঁচানো একটা প্যাকেট। তারপর সেটাকে টেবিলে রাখলো। আরো একটা তাজা কিডনি। তারপর কোনো কথা না বলে কপ কপ করে খেতে লাগলো রক্তে মাখামাখি সেই কিডনিটা। লোকটার দাঁতের ফাঁকে আটকে যেতে থাকে শিরা ধমনী। হাত দিয়ে টান দিয়ে বের করে আনে। উফ, কি বিভৎস! ঠোঁটের ফাঁক দিয়ে গলে পড়ছে একটু একটু রক্ত, কিন্তু কোনো দিকেই চোখ নেই সে নরখাদকের। আজীবনের ক্ষুধার্তের মতো 10 মিনিটে শেষ করে সে একটা কিডনি। তারপর খেয়ে আড়মোড়া ভাঙে লোকটা। আর এবার মিঠুর পালা। বন্ধুরা, একটা বিভৎস কাহিনী শুনছি আজকে কুয়াশায় আমরা। হ্যাঁ মিঠু, শেষ পর্যন্ত তাহলে ভর্তি হচ্ছ? জি স্যার। স্যার, আমিও আমার টেস্টটা করাতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। কি বলো তুমি? এই যে তোমাকে প্রেসক্রাইব করে দিচ্ছি, এটার জন্য কোনো ফিস টিস দরকার হবে না। স্যার, আপনি বেশ মজার মানুষ। তা তো বটেই। তা তোমার বোন তো ডাক্তার, সে কোথায়? স্যার, ও মাত্র ফার্স্ট ইয়ারে, আর ওর বান্ধবীর বিয়ে, তাই সে আসেনি। নো প্রবলেম স্যার, মিঠুর শক্ত মানুষ। মা আছেন, আমি আছি, নো প্রবলেম। ওকে বিজয়, তুমি আজকে টেস্ট করতে চলে যাও, আর আমি রাতেই অপারেশন সেরে ফেলবো, ঠিক আছে? ঠিক আছে। মা এসেছেন? চলে আসবেন। তাহলে ভর্তির ব্যাপার স্যাপারগুলো সেরে ফেলো, মারিয়া তোমাকে হেল্প করবে। ঠিক আছে স্যার। মারিয়ার সহায়তায় ভর্তি হয়ে গেল মিঠু প্রফেসর জিয়ার ক্লিনিকে। মারিয়া মেয়েটা অসাধারণ। সে মিঠুর একেবারে পাশে পাশেই রইল মা না আসা পর্যন্ত। মা এসে মিঠুর পাশে মারিয়াকে ওভাবে দেখে একটু ধাক্কা খেলেন সত্যি, কিন্তু কিছু বললেন না।
মনে মনে ঠিক করলেন রিপাকে খবর দিতে হবে। মার আবার রিপাকে খুবই পছন্দ। মা সব গোছগাছ করছে আর ওদিকে মিঠুর হাত ধরে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছে মারিয়া। মিঠুর মনে হলো জীবনে এর থেকে বড় আনন্দের আর কিছু হতেই পারে না। মায়ের গোছগাছ শেষ, আর এখন শুধু অপেক্ষা মিঠুর অপারেশনে। ওদিকে মুক্তারা ক্লিনিকে বসে আছে বিজয়। ওর টেস্ট এখনই হবে। মিঠু যখন অপারেশনের জন্য যাচ্ছে ঠিক তখনই হয়ে গেল বিজয়ের টেস্ট। বিজয় টেস্ট করা শেষে ফিরে আসতে থাকে জিয়ার ক্লিনিকের দিকে। তার মনে ভয়, শঙ্কা আর বেশ কিছু চিন্তা। বিজয় দুয়ে দুয়ে 4 মেলানোর চেষ্টা করছে। কিরে, অপারেশন শেষ? হ্যাঁ, ডাক্তার বললো ওনার নাকি কিসের দাওয়াত আছে, তাই একটু আর্লি করলেন। একই তো কথা। একই কথা, কিন্তু ভেবেছিলাম আমি তোর সাথে থাকবো। দেখি তোর স্টিচ। দোস্ত আস্তে, আমার ভীষণ ব্যথা করছে। ডাক্তার কোথায়? বললাম না, দাওয়াত। কি লেফট না কি? আর তোমার মারিয়া? সেও গেছে, রাত হয়ে গেছে তো। বাপরে, এই অবস্থাতেও প্রেম? আম্মার সামনে বলিস না, ওনার মারিয়াকে পছন্দ হয়নি। বাচ্চা, কপাল খারাপই আছে তোমার, বুঝে শুনে পাপ হলো। কথা বলতে বলতে বিজয়ের চোখ গেল জানালার ঠিক মিঠুরের মতো। এটা কোনো কথা? এত বড় ঘটনা ঘটে গেল অথচ কেউ জানলো না। ওদিকে মিঠু জানলো না কি হয়েছে মারিয়ার। অপারেশনের পর থেকে মারিয়া উধাও। একটা বারের জন্যও আসেনি তার রুমে। মা যদিও খুব খুশি, কিন্তু মিঠু মেনে নিতে পারছে না ব্যাপারটা। এদিকে সন্ধ্যাও হয়ে গেল। কালকে রিলিজ, মারিয়া নেই। আচ্ছা, কাকে বললে মারিয়াকে পাবে সে? বেচারা মিঠু জানলও না মারিয়ার কাজ শেষ। সে এখন গণকের সাথে বসে নতুন শিকার খুঁজছে। এদিকে রাত একটু গভীর হতেই ক্লিনিকের পেছনে এসে থামে একটি দামি প্রিমিয় গাড়ি। নেমে আসে সেই নরখাদক, গায়ে আলখেল্লা, হুডিতে মাথা ঢাকা, এবং তার পেছনে 3 জন অনুসারী। না, আসলে 4 জন। তারপর তারা একে একে সে গুদাম ঘরে ঢুকে যায়। সব আয়োজন শেষ। জি প্রভু। কোথায় কোথায় আমার আহার প্রভু? এখানে। আজকের আহার খুবই স্পেশাল। এর মতো পুষ্ট আহার খুব কম হয়। তোমাকে এরপর থেকে এমনই শিকার ধরতে হবে। মনে রেখো, আর মাত্র কয়েকটা, তারপরে মুক্তি। জি প্রভু। সে আর বলতে। আড়াল থেকে বের হয়ে আসে হলুদ দেতো গণক। তার মাথার হুলিটা সরায় নরখাদক। 2 দোসর আর গণকের সামনে বের হয়ে আসে নরখাদকের আসল চেহারা, প্রফেসর জিয়া। এই নীল নকশা তারই, মানুষের তাজা কিডনি খাবার ব্যবসা তারই। জিয়া তার বিভৎস দাঁত বের করে একটা তৃপ্তির কামড় বসালো মিঠুর সতেজ কিডনিটা। আর ঠিক তখনই পুলিশ ফোর্স নিয়ে রুমে ঢুকলো বিজয়, মানে স্পেশাল ব্রাঞ্চ অফিসার বিজয় নন্দী। হ্যান্ডস আপ। আমি আমার বন্ধুর কিডনি বাঁচাতে দেরি করে ফেলেছি, কিন্তু বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম আজকের কুয়াশার কাহিনী, যেটা এইমাত্র শেষ হয়ে গেল। আর আমার আসলে এক্সপ্লেনেশন দেওয়ার কিছুই নেই গল্প শেষে, কারণ খুব চমৎকার করে বর্ণনা দেওয়া আছে গল্পের শেষে একেবারে, যে আসলে কি হয়েছিল, কেন কিডনি খেত বা কি কারণে। আসলে পয়সার জন্য কোনো কিছুই না, যেটা সবাই ধারণা করছে যে কিডনি হয়তো বিক্রি করা হয় বা
ওই জাতীয় কিছু হবে, একেবারে একটা অন্যরকম একটা অদ্ভুত ঘটনা।